ভাইরা কি অবস্থা? দেখো আজকে আমরা কি নিয়ে আসছি। দেখো আমার হাতে একটা অসাধারণ জিনিস আছে। তো তোমরা যারা স্কুল কলেজে যারা বাদাম ভাজা খাও বা ঝালমুড়ি খাও, তখন তোমরা হচ্ছে খেয়াল করছো যে তোমাদেরকে এই ঝালমুড়ি মামা এরকম একটা ঠোঙার মধ্যে মুড়ি দিয়ে দেয়, যে এর মধ্যে মুড়ি দিয়ে মুড়ায় তোমাদেরকে দিয়ে দেয়। তো তোমরা তারপরে সেটা নিয়ে খাও। এখন তখন হয়তো বা তোমরা কি করো, এই ঠোঙাটার দিকে আসলে তাকাও না যে এর মধ্যে আমাদের ম্যাথমেটিক্স লুকায় আছে। হ্যাঁ, আমাদের আমাদের অফিসেই তোমাদের হচ্ছে ম্যানেজমেন্টের মাশরাফি ভাইয়া বাদাম নিয়ে আসে, এরকম একটা ঠোঙার মধ্যে করে বাদাম নিয়ে আসে, আমাদেরকে দেয় যে নেন সবাই খান। তো আমরা তখন এই ঠোঙার মধ্যে থেকে বাদাম নিয়ে খাই। তো এখন খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখো যে এই ঠোঙার মধ্যেও আমরা ম্যাথ খুঁজে পাই, এখানেও আমাদের ম্যাথমেটিক্স আছে। তো সেটাই হচ্ছে আমরা দেখব। দেখো, তো তোমরা তো এখন মানে এতদিন পর্যন্ত এটাকে ঠোঙা বলে আসছো, তো আসলে এটাকে এখন থেকে আমরা ঠোঙা বলে অপমান না করি, এটাকে এখন থেকে আমরা কোনক বলবো। ঠিক আছে, এটাকে একটা কোনক বলবো, এটাকে আর ঠোঙা বলে অপমান করবো না, এরও তো একটা মান সম্মান আছে নাকি। তো খেয়াল করো, তো এখান থেকে আমাদের ম্যাথ শুরু হবে। তো তোমরা দেখতেছো যে এখানে আমি পিছনে অলরেডি কয়েকটা ঠোঙা আঁকায় রাখছি, যদিও আমার ঠোঙাটা অনেক চিকন হয়ে গেছে, বাট আঁকানো ঠোঙাটা অনেক মোটা হয়ে গেছে। তো এটা আসলে খুব একটা পার্থক্য করে না। তো ফার্স্টে আমাদের এই ঠোঙা বানানো বানানো মানে কোনটা আসলে কিভাবে বানায় এটা আমরা একটু শিখবো। তো দেখো, ফার্স্টে আমরা কিভাবে বানাবো। তো ধরো আমরা একটা সরল রেখা নিছি। হ্যাঁ, এটা সরল রেখা নিছি, এটাকে আমরা বলছি অক্ষরেখা। তো এখানে ধরো এতটুকু আমরা যোগ করলাম, এটাকে নাম দিলাম এ। এখান থেকে আমরা একটা এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ আঁকালাম, এটাকে নাম দিলাম ও, এটাকে নাম দিলাম পি। বুঝতে পারছো? দেখো এখানে একটা কি করছি, সমকোণী ত্রিভুজ আঁকাইছি। এখন তুমি কি করবা, এই যে সমকোণী ত্রিভুজটা পি বিন্দুটা আছে, পি বিন্দুটাকে ধরে ঘুরায় দাও চারিদিকে। মানে ধরো এরকম, তো এরকম অবস্থা আছে, তুমি পি বিন্দুটাকে ধরে এই এই চারদিক দিয়ে এরকম করে ঘুরায় দাও। ঠিক আছে, তো ঘুরাই দিলে কি হবে দেখবা, ওকে ধরো এদিক দিয়ে ঘুরাই দিচ্ছ। ওকে কি করছো, এদিক দিয়ে ঘুরাই দিছো, এই যে এরকম করে খুব সুন্দর করে ঘুরাই দিছো, এদিক দিয়ে ঘুরাই দিছো। তাহলে কি হবে দেখো, এখন যদি আমরা বিন্দুগুলো যোগ করি, তাহলে খেয়াল করো ওইখানেও একটা শেপ পেয়ে গেছে। দেখো আমাদের সেই কোণকের শেপটা পেয়ে গেছে। বুঝতে পারছো? এই ত্রিভুজটাকে কি করছি আমরা, ধরে ঘুরাই দিছি, চারদিকে 360 ডিগ্রি ঘুরাই দিছি। ঘুরাই দেওয়ার পর দেখো আমাদের এই যে এরকম শেপটা চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে কোণকটা বানাইছি। এখন কোণক থেকে আসলে কনিক্সটা কীভাবে আসছে বা কনিক্সটা কি সেটা তো আমাদেরকে জানতে হবে। তো দেখো, কনিক্সের হচ্ছে আমাদের অনেকগুলো টাইপস আছে, অনেকগুলো টাইপস আছে। তো আমরা এইখান থেকে কনিক্সগুলো বের করব ফার্স্টে। কি কি টাইপসের কনিক্স হয় সেগুলো আমরা একটু দেখব। তো খেয়াল করো, এখানে তো আমরা হচ্ছে কনিক্স শিখে গেছি। এখন দেখো এখানকার কিছু পরিচিতি আমাদেরকে জানতে হবে। খেয়াল করো, এই যে বিন্দুটা এ বিন্দু, এটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। ঠিক আছে, কি বলতেছি, শীর্ষ বিন্দু। আচ্ছা, তারপর এই যে রেখাটা মাঝখান দিয়ে গেছে, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি অক্ষরেখা। ঠিক আছে, আর এই যে এপি রেখা, এই যে এপি রেখাটা দেখতেছো, মানে আমাদের যে কোণকের যে সারফেসটা গঠন করছে এপি রেখাটা, এই এপি রেখাটাকে আমরা কি বলতেছি, কারিকা রেখা। হ্যাঁ, কারিকা রেখা। এটাকে আবার দেখবো কেউ কেউ ইংলিশে জেনারেটিং লাইন বলে, জেনারেটিং লাইন। ঠিক আছে, তো দুইটা নামই মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এইখান থেকে আমরা দেখলাম যে আসলে আমাদের কোন লাইনটা কি মিন করতেছে, এটা আমাদের কারিকা রেখা। আমরা মেইনলি কি করছি, এই যে যখন এই যে আমরা ত্রিভুজটা নিয়েছি, ত্রিভুজের আসলে যে এপি, আমরা ফার্স্টে বলছি কি যে পি বিন্দুটাকে ধরে কি করছি, ঘুরাই দিছি। আসলে পি বিন্দুটাকে ঘুরাই দেওয়া মানে কি, এই যে কারিকা রেখাটাকেও চারদিক দিয়ে ঘুরাই দিছি। এই কারিকা রেখাটাকে চারদিক দিয়ে ঘোরানোর কারণে কি হয়েছে, আমরা এই শেপটা পাইছি, এই যে এই শেপটা পাইছি। ঠিক আছে, তাহলে এই যে শেপ দিয়ে বাইরে যে রেখাটা তুমি এখানে আগাইতে পারবা, এটাই কি, কারিকা রেখা। ওকে, এখন দেখো আমাদের বইতে সেকেন্ড পেপারে
তিনটা টাইপসের কনিক্স নিয়ে আলোচনা আছে, একটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে। আবার বৃত্তও কিন্তু কনিক্সের মধ্যে পড়ে, জোড় সরলরেখাও কনিক্সের মধ্যে পড়ে। তো আমি হচ্ছে সবই দেখাই দিব আসলে কিভাবে কি আসছে। বাট এই চ্যাপ্টারে আমাদের মেইন আলোচনার বিষয় হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত নিয়ে, ঠিক আছে। তো দেখো আমি এই কোণটাকে এইভাবে রেখে দিছি, ঠিক আছে, কোণটাকে এইভাবে রেখে দিছি, এই যে এইভাবে রেখে দিছি, এইভাবে রেখে দিছি দিয়ে এবার কি করছি খেয়াল করো, এই যে কারিকা রেখা আছে, কারিকা রেখা বা জেনারেটিক লাইন আছে, এই লাইনের সমান্তরাল দিয়ে এটাকে কাটবো, ঠিক আছে। এই লাইনের সমান্তরাল বরাবর আমরা কাটবো, কিন্তু এই যে এখানে আমাদের কি শীর্ষবিন্দু না, শীর্ষবিন্দু বরাবর যাবে না, মানে আমরা হচ্ছে এইটা কাটবো কিন্তু শীর্ষবিন্দুতে যাবে না, এই কারিকা রেখার সমান্তরালই কাটবো কিন্তু শীর্ষবিন্দুতে যাবে না, মানে এই বরাবর আমরা হচ্ছে কেটে ফেলবো, ঠিক আছে, এই বরাবর আমরা কেটে ফেলবো। তো যদি আমরা কাটি দেখো কেমন আসে, ধরো আমরা এরকম কেটে দিছি এখানে, ঠিক আছে। কাটার পরে তুমি যদি একটু খেয়াল করে দেখো, দেখবা যে আমরা এরকম একটা আকৃতি পাচ্ছি, ঠিক আছে। আমরা কই কাটছি, আমরা এই বরাবর কাটছি। তুমি খেয়াল করে দেখো আমার এই রেখাটা, এই যে রেখা যে বরাবর কাটছি, এই সমতলটা কি আমাদের এই কারিকা রেখার সমান্তরাল। তো এই যে ভাই আমরা এখানে কেটে ফেলছি, এইটা এখন তুমি যদি তোমার কাছে খুব ধারালো কোনো ব্লেড থাকে, তুমি নিজেও এইভাবে একটু কেটে দেখবা, এইভাবে ধরে এই বরাবর কেটে দিবা, ঠিক আছে। আমি আর এখন এটা কাটতে যাচ্ছি না, আমি তোমাদেরকে চিত্রে কেটে দেখাই দিচ্ছি। তো এখানে যদি ব্লেড থাকে তুমি এই বরাবর খুব শার্প ব্লেডটা দিয়ে এই বরাবর কেটে ফেলতে পারবা। কাটার পরে দেখবা যে এখান থেকে আমরা এরকম একটা ফিগার পাচ্ছি, বুঝতে পারছো, এখান থেকে এরকম একটা ফিগার পাচ্ছি। তো যেটাকে তুমি যদি তখন সোজা করে ধরো তখন দেখবা যে এখান থেকে আমরা যে ফিগারটা পাবো সেটা হচ্ছে কিছুটা যে এরকম একটা ফিগার আমরা এখানে পাচ্ছি। মানে এটা তো আমরা সাইড ভিউ দেখতেছি, ঠিক আছে, সাইড থেকে দেখতেছি। মানে এটাকে যখন তুমি ঘুরাবা সামনের দিকে, এরকম ঘুরাবা, কাটা তো শেষ, সামনের দিকে যখন ঘুরাইছো তখন তুমি দেখবা যে আসলে তুমি ওইখানে কিছুটা এরকম একটা ফিগার পাইছো। তো এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি পরাবৃত্ত, ঠিক আছে। এটাকে আমরা কি বলতেছি, পরাবৃত্ত বলতেছি। এইবার দেখো, এইবার তুমি এখন আমরা কিভাবে কাটছি, এই কারিকা রেখার সমান্তরাল কিন্তু শীর্ষবিন্দুতে না, এই বরাবর আমরা কাটছি। তো এইটা কাটার পরে আমরা পাইছি পরাবৃত্ত। এখন তুমি বললা ভাইয়া এখানে যে অক্ষরেখা আছে, আমি এই অক্ষরেখা লম্ব বরাবর কেটে দিব, এই যে লম্ব বরাবর কেটে দিব, ঠিক আছে। তো লম্ব বরাবর যদি তুমি কাটো, তুমি দেখো এদিকে কেমন পাবা, এই যে এরকম পাবা, এরকম একটা ফিগার আসবে। এইটাই ধরো, যে এইটা লম্ব তুমি কেটে দিছো, একদম ঠিক এই লম্ব বরাবর কেটে দিছো। কেটে দেওয়ার পরে তুমি যদি উপর থেকে দেখো তুমি এখান থেকে বুঝতেছো কিনা, দেখো এটা কিন্তু একটা রাউন্ড শেপ আসছে না। দেখো তুমি এখান থেকে তাকাইলে বুঝতে পারো এটা কিন্তু টোটাল একটা রাউন্ড শেপ, মানে এটার আমাদের কাটা লাগলো না, এটা কাটাই আছে, এখানে কিন্তু কাটাই আছে, দেখো টোটাল একটা রাউন্ড শেপ আসছে। তার মানে তুমি যদি এই অক্ষের উপর লম্ব এই বরাবর কাটো, তাহলে তুমি এখান থেকে কি পাবা, একটা বৃত্ত পাবা, ঠিক আছে, একটা বৃত্ত পাবা। তো বৃত্ত আমরা ফার্স্ট পেপারে পড়ে আসছি, বৃত্ত আসলে আমাদের এখানে পড়ানোর মেইন উদ্দেশ্য না, কিন্তু আসলে আমরা কিভাবে বৃত্তটা পাইলাম এই কোণক থেকে সেইটা আমি তোমাদেরকে একটু দেখাই দিলাম। আচ্ছা, তো এইবার কাটাকাটি এখনো শেষ হয়নি আমাদের, আমরা আরও কাটাকাটি করব। তো এইবার দেখো এইবার কিভাবে কাটা যায়, আমরা হচ্ছে যে কারিকা রেখা আছে এটা সমান্তরালে কাটছি, অক্ষরেখার উপর লম্ব দিয়ে কাটছি। এখন আমরা এমনভাবে কাটবো যে কারিকা রেখার সমান্তরালও না, আবার অক্ষরেখার সমান্তরালও না, ঠিক আছে। কারিকা রেখার সমান্তরাল না, আবার অক্ষরেখার সমান্তরালও না। ধরো আমরা এইভাবে কেটে দিলাম, এইভাবে কেটে দিছি। তো এইভাবে কেটে দেওয়ার পরে কি হবে দেখো, এইভাবে যখন আমরা কাটছি তাহলে তুমি তখন যদি কাটার পরে দেখো, মানে এই নিচো নিয়ে এইভাবে জাস্ট কেটে দিছো, জাস্ট এইভাবে কেটে দিছো,
তেরসা করে কেটে দিছো। এটা দেখো তোমার কারিকা রেখার সমান্তরালও না, অক্ষরেখার সমান্তরালও না। এরকম যদি পাও তখন তুমি দেখবা কাটার পরে এইখানে এই রকমের একটা ফিগার তুমি পাচ্ছ, এই রকমের, ঠিক আছে, এরকমের একটা ফিগার তুমি এখানে কি পাবা। তো এইটাকে তখন যদি তুমি উপর দিক থেকে দেখো, যেমন আমি এখানে কেটে তোমাদেরকে উপর থেকে দেখাই দিচ্ছি না যে এটা একটা বৃত্ত হয়েছে, এইটাকে যদি তখন তুমি উপর দিক থেকে দেখো তখন দেখবা যে এইটার একটা ফিগার আসছে এরকম, ঠিক আছে, এইটা এরকম একটা ফিগার তুমি পাবা। তো এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি উপবৃত্ত। বুঝতে পারছো? এটাকে আমরা বলতেছি উপবৃত্ত। তাহলে দেখো আমরা কি কি পাইছি, আমি আরেকবার রিপিট করি। আমরা যখন কারিকা রেখার সমান্তরালে কাটছি তখন আমরা কি পাইছি, পরাবৃত্ত পাইছি। যে ফিগারটা এখানে পাইছি সেটা দেখো আমি এখানে আঁকাইছি, সেটা হচ্ছে পরাবৃত্ত। যখন অক্ষরেখার উপর লম্ব এই বরাবর কাটছি তখন আমরা ডিরেক্ট দেখতে পাচ্ছি যে আমার এখানে এইভাবেই কাটা আছে, এখানে আমরা দেখতেছি কি এটা একটা বৃত্ত তৈরি করছে, যেটা আমরা বৃত্ত পাইছি। এবং যখন আমরা অক্ষরেখার সমান্তরালও না, আবার এইখানে ধরো মনে মনে তোমার ভূমি, এক্স অক্ষ কল্পনা করো যে ভূমি, তাহলে এইটাকে আমরা যেভাবে কাটছি এটা আমাদের কোনো অক্ষের সমান্তরাল না, না আমাদের যে অক্ষরেখার সমান্তরাল, না আমাদের ভূমির সমান্তরাল, না আমাদের কারিকা রেখার সমান্তরাল, এমনভাবে এটাকে কাটছি, ঠিক আছে, এমনভাবে এটাকে কাটছি। কাটার পরে যে ফিগারটা আমরা পাইছি ওটাকে যখন আমরা উপর দিক থেকে দেখছি আমরা দেখছি যে এখানে এরকম একটা শেপ তৈরি হয়েছে, যেটাকে আমরা বলতেছি কি উপবৃত্ত। আচ্ছা, তো এইবার আসে আর কি কিভাবে কাটাকাটি করা যায়। তো দেখো এখানে এখানে আমরা হচ্ছে দুইটা কনিক নিচ্ছি এরকম, ঠিক আছে, দেখো এখানে দুইটা কনিক আছে, একটা কনিক তার নিচে দেখো আরেকটা কনিক আছে। তো এইখান থেকে আমরা কি করব, এখান থেকে তুমি দুইটা ওয়েতে কাটতে পারবা। এক, তুমি যদি এই অক্ষের সমান্তরালে কেটে দাও, ধরো লম্বা করে কেটে দিলা, এই অক্ষ সমান্তরাল লম্বা করে কেটে দিলা। আর একটা অক্ষের সমান্তরাল না, তুমি র্যান্ডম কেটে দিলা, ধরো এরকম করে তেরসা করে কেটে দিলাম। দেখো এখানে দেখো অক্ষের কাছাকাছি, এখান থেকে কিন্তু অক্ষের দূরত্ব বেড়ে গেছে। তো এইরকম কাটার পরে তুমি যে শেপটা পাবা, তুমি যদি এখানে দেখো তুমি যে এরকম একটা শেপ পাবা, ঠিক আছে, এই যে এরকম একটা শেপ আমরা এখানে পাবো। দেখো, বা যদি এদিক থেকে কল্পনা করো, এদিক থেকে যদি কল্পনা করো, এদিক থেকে এরকম একটা শেপ, হ্যাঁ এটা আঁকানোই হলো, ঠিক আছে, এদিক থেকে যদি কল্পনা করো এরকম, দেখো এই দুইভাবে যদি কাটো তো দেখবা এখানে আমরা হচ্ছে এই দুই পাশ থেকে এরকম একটা শেপ পাচ্ছি। তো এইটাকে তখন যদি আমরা সামনের দিক থেকে দেখি, এটা তো আমরা সাইড থেকে দেখতেছি, যখন সামনের দিক থেকে দেখব তখন দেখব যে এখানে আমাদের একটা ফিগার পাই এরকম, ঠিক আছে। যখন আমরা এইটাকে এই পাশ থেকে দেখব, এই পাশ থেকে দেখব, এই দিককার অ্যাঙ্গেল থেকে দেখব, তখন দেখব যে আমরা এখান থেকে এরকম একটা ফিগার পাচ্ছি। এটাকে আমরা কি বলতেছি, অধিবৃত্ত, ঠিক আছে, এটাকে আমরা পাচ্ছি অধিবৃত্ত। এখন তোমরা বললো যে ভাই সবই তো ঠিক আছে, আপনি এর সমান্তরালে কাটলেন, সমান্তরালে না কাটলেন, ভূমির সমান্তরাল বা অক্ষরেখার উপর লম্বভাবে কাটলেন, আবার এদিকে অক্ষের সমান্তরালে কাটলেন, আবার অক্ষের সমান্তরালে না, এই অবস্থাতেও কাটলেন, সব ঠিক আছে। এবার বললেন যে ভাই তাহলে একবারে অক্ষরেখা দিয়ে একটা কেটে দেখান তো, তাহলে কি হয়, যে এটা কি একদম আমার অক্ষরেখা দিয়েও যাবে আবার শীর্ষবিন্দু দিয়েও যাবে, এরকম একটা কেটে দেখান, তাহলে কি হবে। তো ধরো আমরা এটাকে কেটে দিছি, ঠিক আছে, এরকম কেটে দিছি। তো এখান থেকে কাটার পরে তুমি জাস্ট দেখবা যে এরকম একটা সারফেস আমরা পাচ্ছি। এই যে মাঝখান থেকে কেটে দাও, ধরো কেটে আমরা এই পার্টটা আলাদা করে ফেলছি, তখন তুমি এই দিক থেকে তাকাও। তো ধরো কেটে আলাদা করে ফেলছি, আমরা এখন এই দিক থেকে তাকাচ্ছি। তো দেখো এদিক থেকে যখন তুমি তাকাবা তখন এই জাস্ট এই দুই সাইড ছাড়া আর কিছুই দেখতে পারবে না। মানে এই যে শীর্ষ থেকে, এটা তো শীর্ষ, এটা শীর্ষ না, এই শীর্ষ থেকে এই দুই সাইডে জাস্ট দুইটা রেখা দেখতে পাবা। মানে এখান থেকে আমরা জাস্ট কেটে দেওয়ার পরে জাস্ট কি দুইটা রেখা দেখতে পাবো, এই যে এরকম দেখবা যে এরকম জাস্ট দুইটা রেখা দেখা যাচ্ছে, বুঝতে পারছো, জাস্ট দুইটা রেখা দেখতে পাচ্ছি। তার মানে
আমরা যখন একদম ঠিক অক্ষ বরাবর শীর্ষবিন্দু দিয়ে কেটে দিব, অক্ষ বরাবর শীর্ষবিন্দুতে কেটে দেব, তখন আমরা হচ্ছে জোড় সরলরেখা পাবো। আমরা যেটা পাবো সেটা হচ্ছে জোড় সরলরেখা। জোড় সরল রেখা। এখন এই চ্যাপ্টারে আমাদের এই জোড় সরলরেখা বলো বা বৃত্ত বলো, এইটার কোনোটাই আলোচনার মূল বিষয় না। তবে জোড় সরল রেখা থেকে আমাদের অ্যাডমিশনে কোশ্চিন আসে, প্রচুর কোশ্চিন আসে, এটা একটু ট্রিকি কোশ্চিন আসে। সো জোড় সরলরেখা সম্পর্কে কিছু জানতে হলে তোমরা আমাদের অ্যাডমিশনের কোর্সগুলো দেখতে পারো, সমস্যা নেই। আর বৃত্ত আমাদের হচ্ছে বৃত্ত ফার্স্ট পেপারের কোর্স, ওখানে আছে বৃত্ত নিয়ে আলোচনা করা আছে। তো এখান থেকে আমাদের মেইন যে বিষয়টা যেগুলো আমরা শিখবো সেটা হচ্ছে পরাবৃত্ত, উপবৃত্ত আর হচ্ছে অধিবৃত্ত। ভাইয়া দেখো, তোমরা হয়তো এতক্ষণ বলবা যে ভাইয়া কনিক্স তো কাটাকুটি করে অনেক কিছু দেখাই দিলেন, কিন্তু কনিক্সের ডেফিনেশনটা কি সেটা এখন পর্যন্ত বললেন না। ঠিক আছে, তো কোনো সমস্যা নেই। দেখো ভাইয়া, কনিক্সের ডেফিনেশন বা সংজ্ঞাটা এখানে কি লিখছি, যে কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু, খেয়াল করো এখানে, খেয়াল করো যে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা, হ্যাঁ নির্দিষ্ট কি সরলরেখা থেকে যেসব বিন্দু দূরত্বের অনুপাত একটি ধ্রুবক, তাদের সঞ্চারপথকে কনিক্স বলতেছি। ঠিক আছে, তাহলে কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা থেকে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত একটা ধ্রুবক, দূরত্বের অনুপাত একটা ধ্রুবক, তাদের সঞ্চারপথটাকে আমরা কি বলতেছি, কনিক্স বলতেছি। হ্যাঁ, তো ভাইয়া দেখো কনিক্সের ডেফিনেশন আমরা দেখছি, বাট এখন তোমাকে বলতে পারো যে ভাইয়া তাহলে প্রমাণ দেখান যে আসলে যেটা ধ্রুবক থাকে এটা সঞ্চারপথকে আমরা কনিক্স বলতেছি, এটা কিভাবে পসিবল। তো দেখানো পসিবল, ঠিক আছে। তো ফার্স্টে যেহেতু আমরা এখন পরাবৃত্ত শুরু করতে যাচ্ছি, তো তোমাদেরকে পরাবৃত্তটা দিয়ে আমি দেখাই। তো এই জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদেরকে পরাবৃত্তটা আঁকাইতে হবে। তো আমরা যদি একটু আঁকাই, তো আঁকাইতে আমার এখন একটা বিশাল বড় স্কেল লাগবে। ঠিক আছে ভাইয়া, আমি হচ্ছে একটা স্কেল ধরলাম, তোমরা আমার সাথে সাথে আঁকাও, তাহলে তোমাদেরও হচ্ছে কি হবে, এটা তো তোমাদেরকে আঁকাতেই হবে। সো আঁকানোর প্র্যাকটিস থাকা ভালো আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমি কিভাবে আঁকাই, তোমরাও এইভাবে আঁকাই ফেলো। ঠিক আছে, তোমরাও কি করো, এইভাবে আঁকাই ফেলো। এই তো, তো দেখো আমরা এখানে যেটা অঙ্কন করছি এটা হচ্ছে একটা পরাবৃত্ত। হ্যাঁ, এটা হচ্ছে একটা পরাবৃত্ত। এখন তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ভাইয়া ডেফিনেশনের সাথে, মানে সংজ্ঞা যেটা আমি লিখছি সংজ্ঞার সাথে আসলে এইটার কি সম্পর্ক। খেয়াল করো, এইখানে আমাদের আগে আমরা কিছু বেসিক জিনিস জানি, যেমন ধরো এই যে রেখাটা আমি আঁকাইছি না ভূমির সমান্তরাল, হ্যাঁ এটাকে নাম দেওয়া হচ্ছে অক্ষরেখা। এটাকে কি বলতেছি আমরা, অক্ষরেখা। কোনটা, এইটাকে আমরা বলতেছি অক্ষরেখা। আচ্ছা, তারপরে এই যে একটা রেখা আছে, এটাকে আমরা বলি নিয়ামক রেখা, নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ। ঠিক আছে, কোনটা, এই যে রেখাটা আছে এটাকে আমরা দ্বিকাক্ষ বলতেছি বা নিয়ামক রেখা বলতেছি। এখন আসো এইখানে, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র। আচ্ছা, উপকেন্দ্র পরে যাই, উপকেন্দ্র পরে যাই। তো দেখো ফার্স্টে আমরা দেখো এখানে হচ্ছে আমরা অক্ষরেখা আঁকাইছি, অক্ষরেখার উপরে লম্ব যে রেখাটা দেখতেছি আমরা এটাকে আমরা বলছি নিয়ামক রেখা। তো এখন আমরা সংজ্ঞায় আবার যদি ফিরে আসি, বলছে কি যে কার্তেশীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু, তো আমরা সেই নির্দিষ্ট বিন্দু এখানে এস ধরে নিছি, একটা নির্দিষ্ট বিন্দু এস ধরে নিছি, ওকে ফাইন। বিন্দু ও একটা নির্দিষ্ট সরল রেখা, ধরো নির্দিষ্ট সরলরেখাটা আমরা যেটা ধরে নিছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সরলরেখা। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু ও একটা নির্দিষ্ট সরলরেখা থেকে যেসব বিন্দু দূরত্বের অনুপাত একটা ধ্রুবক। তো খেয়াল করো এইখানে আমি একটা বিন্দু ধরে নিলাম পি, বুঝতে পারছো, এখানে আমি একটা বিন্দু ধরে নিলাম পি। তো আমাদের কি বলছে যে এই নির্দিষ্ট বিন্দু থেকে
মানে এই যে নির্দিষ্ট বিন্দু আর নির্দিষ্ট সরল রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব, যেসব বিন্দু ধরো যেসব জায়গায় আমি একটা বিন্দু ধরছি পি, এই বিন্দুদের যে দূরত্বের অনুপাত, তাহলে সেটা হচ্ছে কি একটা ধ্রুবক, সেটা একটা ধ্রুবক, তাদের সঞ্চার পথকে কনিক্স বলতেছে। আচ্ছা, তো এখন দেখো এখানে আমি হচ্ছে যে পিটা ধরে নিছি, তো খেয়াল করো আমি হচ্ছে এখানে যোগ করে দিই, হ্যাঁ এসপিটা যোগ করে দিই, এস আর পি যোগ করে দিই, এই দুইটা যোগ করে দিই, এই যোগ করলাম, এখানে আরেকটা জিনিস যোগ করতে হবে, আচ্ছা একটু বাঁকা হয়েছে তাও সমস্যা না। দেখো কি করলাম আমি একটু দেখাই, এখানে একটা নাম দিলাম এম। তো খেয়াল করো এখান থেকে আমাদের যে দূরত্ব এসপি পিএম, মানে কার্তেশীয় সমতলে একটা নির্দিষ্ট বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে এস, নির্দিষ্ট বিন্দু ও নির্দিষ্ট সরল, একটি নির্দিষ্ট সরল রেখা, এই যে এই সরল রেখাটা, তোর এই সরল রেখাটার নাম আমরা দিলাম হচ্ছে এই এম এম প্রাইম, যে সরল রেখাটার কথা বলতেছি এটা হচ্ছে এম এম প্রাইম সরলরেখা। এই সরল রেখা থেকে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত একটা ধ্রুবক, তো একটা বিন্দু আমরা এখানে ধরে নিছি পি, তাহলে এখানে আমাদের এসপি পিএম এর অনুপাত সমান ধ্রুবক হবে, তাহলে কি হবে এসপি পিএম এর অনুপাত কি হবে ধ্রুবক হবে, ঠিক আছে, এসপি পিএম এর অনুপাত ধ্রুবক হবে, তাদের সঞ্চার পথকে আমরা কনিক্স বলতেছি। তো এইখানে ধরো এই এসপি বিন্দু নিছি, এসপি বিন্দু নিছি নিয়ে হচ্ছে আমরা এই যে এখানে আবার পিএম, এসপি দূরত্ব পিএম দূরত্বের অনুপাত ধ্রুবক। তুই এখন চিন্তা করতে পারো যে আমি এখানে পি না, আমি এখানে আরেকটা বিন্দু নিব, চিন্তা করতেই পারো। তো ধরো সেইটার নাম দিলা, ধরো তুমি পি প্রাইম দিলা, ওকে ফাইন। এখন তুমি কি করবা, এখান থেকে আবার যোগ করবা, এখান থেকে আবার আরেকটা বিন্দু নিবা, এই বরাবর সরলরেখা টানবা, দুটোটা যোগ করবা, দেখবা সেটা যোগ করার পরেও তুমি হচ্ছে যেটা পাবা সেটা একটা ধ্রুবক পাবা, মানে রেশিওটা কি সেম থাকবে। তো সেটাকে তখন আমরা সেই সঞ্চার পথটাকে কি বলতেছি কনিক্স বলতেছি। তো এইটা হচ্ছে দেখো আমাদের ডেফিনেশন থেকে আমাদের যে কি বলে কনিক্সের যে পরিস্থিতিটা আসে সেটা হচ্ছে আমরা এখানে লিখছি। তো এইখানে যে আমরা ধ্রুবকটা থাকে না, এখানে যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা বলতেছি, এই ধ্রুবকটাকে আসলে আমরা কি বলতেছি উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, ঠিক আছে, বা ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি, বুঝছো, ইংলিশে বলে ইসেন্ট্রিসিটি, লিখে রাখতে পারো, আমি আর ইংলিশে এখানে লিখতে গেলাম না। হ্যাঁ, তো এইটাকে আমরা কি বলছি, এই যে ধ্রুবক মানে এসপি আর পিএম, এই এসপি দূরত্ব আর পিএম দূরত্বের যে অনুপাত সেটা আমরা যেটা পাবো এখানে সেটা তো ধ্রুবক, আমরা এটা মানতেছি, ঠিক আছে, সেটা ধ্রুবক হবে। তো সেইটাকে আমরা আসলে এই ধ্রুবকটাকে কি বলতেছি, ধ্রুবকটাকে আসলে আলটিমেটলি ভাইয়া আমরা উৎকেন্দ্রিকতা বলতেছি। তাহলে এসপি ডিভাইডেড বাই পিএম কি বলছি ধ্রুবক, ধ্রুবককে আমরা বলছি উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতাকে আবার আমরা কি বলতেছি ইসেন্ট্রিসিটি, ইজিকালসটা আমরা লিখবো কি ছোট হাতের ই, বুঝতে পারছো, এখান থেকে কি লিখবো ছোট হাতের ই, ইসেন্ট্রিকতার মানে ইসেন্ট্রিসিটি থেকে আমরা ইটা নিছি। তো এইটা হচ্ছে কি একটা আমরা ইকুয়েশন টাইপ পাইলাম। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি এসপি ইজিকালস টু ই পিএম, ঠিক আছে ভাইয়া, এইটা মাথায় রাখবা, এইটা কি করবা মাথায় রাখবা, কারণ তুমি হচ্ছে এখন তো পরাবৃত্ত করাচ্ছি, সামনে উপবৃত্ত করাবো, অধিবৃত্ত করাবো, তিনটা টাইপসেরই দেখবা আমাদের হচ্ছে এই ফর্মুলাটা আমাদের প্রচুর ইউজ হবে, প্রচুর ইউজ হবে, আমরা অনেকগুলো ম্যাথ জাস্ট এই ফর্মুলা দিয়ে সলভ করে ফেলবো, জাস্ট এই সিঙ্গেল যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমাদের অনেকগুলো ম্যাথ সলভ হয়ে যাবে। আচ্ছা, তো এখন ঘটনা হচ্ছে ই একটা একটা ভ্যালু থাকতে হবে, তাই না, ই তো আমরা এখানে বসাই দিয়েছি, বলছি ধ্রুবক কনস্ট্যান্ট, তাহলে ই ইজিকালস টু সামথিং কিছু একটা হইতে পারে। তো মনে রাখবা আমাদের কিছু জিনিস এমসিকিউর জন্য মুখস্থ রাখা ভালো, তোমরা একটু শর্ট নোটস করে নিতে পারো। যেমন ধরো
যখন বৃত্ত, হ্যাঁ, যখন বৃত্ত, পরাবৃত্ত, তারপরে উপবৃত্ত, প্রত্যেকের ক্ষেত্রে কি আমার এই ই এর আলাদা আলাদা মান আছে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা নোট করে ফেলো। তাহলে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আরটা কি থাকে, সরল রেখা। সরল রেখা, এদের প্রত্যেকের ইসেন্ট্রিসিটি বা এই ই এর, কোন ইটা ভাইয়া, এই যে ই আছে এখানে, এই ই এর আলাদা আলাদা ভ্যালু আছে। সেই ভ্যালুগুলো কি কি? বৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু 0। বুঝতে পারছো? এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, এখন যে তথ্যগুলো আমি দিচ্ছি এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে এগুলো। তারপর পরাবৃত্তের ক্ষেত্রে, পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে তাইলে, পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে, উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, অধিবৃত্তর ক্ষেত্রে কি হবে, এইগুলো আমাদের এখন কি করতে হবে, জানা লাগবে। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখব, উপবৃত্তের ক্ষেত্রে দেখব, অধিবৃত্তের ক্ষেত্রে দেখব, সরলরেখার ক্ষেত্রে দেখব। আচ্ছা, সরলরেখার ক্ষেত্রে যদি আমি বলি, সরলরেখার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটির ভ্যালু ইনফিনিটি। বুঝতে পারছো? কেন ইনফিনিটি আমাদের জানার দরকার নেই, জাস্ট আমরা এতটুকু জানলেই আমাদের একাডেমিকের জন্য এনাফ, বলা যায় অ্যাডমিশনের জন্য এনাফ। বুঝতে পারছো? আমাদের এত ব্যাখ্যা লাগবে না। আচ্ছা, অধিবৃত্ত, অধিবৃত্তর ক্ষেত্রে ইয়ের ভ্যালু কি মাথায় রাখবা, অধিবৃত্তের ক্ষেত্রে ইয়ের ভ্যালু 1-এর থেকে বড়। মনে রাখবা, অধিবৃত্তের ক্ষেত্রে ইয়ের ভ্যালু 1-এর থেকে বড়। তাহলে কি অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, ইসেন্ট্রিসিটি ইজ গ্রেটার দ্যান 1। ওকে ফাইন। উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, উপবৃত্তের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি কি হবে, উপবৃত্তের ক্ষেত্রে হবে 0 থেকে বড়, 1-এর থেকে ছোট। বুঝতে পারছো? এই যে ই, এই ই এর ভ্যালুটা হবে উপবৃত্তের ক্ষেত্রে 0 থেকে বড় বাট 1-এর থেকে ছোট, আর 1-এর বড় হলে অধিবৃত্ত, ইনফিনিটি হলে সরলরেখা, 0 হলে বৃত্ত। তাহলে পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে, পরাবৃত্তের ক্ষেত্রে 1। বুঝতে পারছো? পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালু কত, 1। দ্যাটস ওয়াই তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই যে ইকুয়েশনটা আমরা লিখছি, আমরা কি বলছি যে এসপি পিএম, এই যে অনুপাতটা, এই যে নির্দিষ্ট বিন্দু এস থেকে বিন্দুর দূরত্ব আর এই সরলরেখা থেকে ওই বিন্দুর দূরত্বের অনুপাত একটা ধ্রুবক, সেই ধ্রুবকটাকে আমরা কি লিখছি, ই। তাহলে এখানে আমরা ই ইজিক্যালস টু কি লিখতে পারি, 1 লিখতে পারি, তাই না? তাহলে আলটিমেটলি আমরা এর পরের লাইনটা কি লিখতে পারি ভাইয়া, এসপি ইজিক্যালস টু কি, পিএম। এসপি ইজিক্যালস টু কি, পিএম। এইটা আমরা কই থেকে পাইলাম, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের জন্য এই কোয়েশনটা। তাহলে এখান থেকে এসপি যে দূরত্ব, পিএম সেম দূরত্ব। কেন দূরত্ব, আমরা কি বলছি যে পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের যে ইসেন্ট্রিসিটি এটা কত, 1। বুঝতে পারছো? পরাবৃত্তের ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি এর ভ্যালুটা হচ্ছে 1। তাহলে তোমরা একটু মনে রাখবা, এইগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, প্লাস টুকটাক ম্যাথ করার জন্য আমাদের এগুলো লাগবে। তো এইখানে যে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা বের করার জন্য আমাদের পরাবৃত্তে আসলে উৎকেন্দ্রিকতা বের করা লাগে না, মানে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, কিন্তু আমাদের উপবৃত্ত অধিবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে বের করা লাগে। তোমাকে যে কোনো ম্যাথ দিলে আগে তোমাকে তোমার সবার আগে ফরজ যে কাজটা থাকবে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতাটা বের করা, ঠিক আছে? কারণ ওইটা থেকে আইডেন্টিফাই করে আমাদের ম্যাথগুলো সলভ করা লাগে। তো এখন হচ্ছে টুকটাক হচ্ছে আমরা ডেফিনেশন থেকে আসলে দেখে নিছি যে আসলে কিভাবে কি কাজ করে, হ্যাঁ, ফাংশনগুলো কি, তারপর উৎকেন্দ্রিকতা কি। তো এখন হচ্ছে আমরা পরাবৃত্তের প্যারামিটার্সগুলো আছে, প্যারামিটার্সগুলো ডিটেলসে দেখব, আর পরাবৃত্ত সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া নিব এবং প্রত্যেকটা জিনিস আসলে চিনবো, ক্লিয়ারলি চিনবো যে আসলে কোনটা কি, এর ফাংশন কি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা চিনবো। তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন y² = 4ax। এটা হচ্ছে আমাদের এই যে পরাবৃত্তটা আমাদের এখানে আঁকানো আছে, এই পরাবৃত্তটার সমীকরণ হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? এখানে a ইজ গ্রেটার দেন 0। তো এটা হচ্ছে মাথায় রাখবা, যখন আমাদের y² = 4ax ইকুয়েশন থাকবে তখন আমাদের এই পরাবৃত্ত, যখন আমাদের x² = 4ay থাকবে তখন আমাদের
এই পরাবৃত্ত। এখন তোমাদের কোশ্চেন, ভাই আমরা চিনবো কিভাবে? ঠিক আছে, আমরা চিনবো কিভাবে যে আসলে আমাদের কোন ইকুয়েশনটা আসলে কোন পরাবৃত্তটাকে মিন করে, এটা আমরা কিভাবে চিনবো? তো খেয়াল করো, যখন আমাদের হচ্ছে এখানে ইকুয়েশন কি আছে, ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু কত, 4x, আর এখানে আছে এক্স স্কোয়ার ইজ ইকালস টু 4ay। হ্যাঁ, তো আমরা খেয়াল করব কার উপরে স্কোয়ার আছে। ঠিক আছে, আমরা খেয়াল করব কার উপরে স্কোয়ার আছে, সেটাকে বাদ দিব। এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এটা কি বাদ। এর অপোজিটে ইকুয়েশনে এই পাশে যেটা আছে কি আছে, এক্স আছে না, ওয়াই স্কোয়ারের এই পাশে যে পাশে এক্স আছে এইটাকে হিসাব করবা। এখানে এক্স আছে দেখো, সিঙ্গেল এক্স আছে, এখানে কিন্তু ওয়াই স্কোয়ার আছে, এই পাশে দেখো এক্স আছে। তো মনে রাখবা এখানে এক্স থাকার কারণে আমাদের যে পরাবৃত্তটা হবে ও এক্স অক্ষের দিকে হা করে থাকবে। দেখো ও হা করে আছে, মানে মুখটা খোলা আর কি, এক্স অক্ষের দিকে। খেয়াল রাখবা এখানে ওয়াই স্কোয়ার আছে পাওয়ার 2, এখানে এক্স পাওয়ার 1। তো এখানে কি হবে, এক্স যেটা মানে ইকুয়েশন এই পাশে 4ax, এটার দিকে খেয়াল করব। এইটুকের উপর ডিপেন্ড করে আমাদেরকে ফিগারটা ড্র করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন দিকে অবস্থানটা করতেছে। তো এখানে আমরা দেখতেছি এক্স আছে, তাহলে এক্স থাকার কারণে আমরা বুঝে নিচ্ছি যে তাহলে আমাদের এক্স অক্ষের দিকে পরাবৃত্তটা হা করে আছে। তাহলে তোমরাই বলো এখানে কি আছে, এক্স স্কোয়ার, আর পাশে 4ay আছে, 4ay আছে, এখানে কি আছে, ওয়াই আছে। তার মানে এখন তোমরাই বলতে পারবো না এটা কি হবে, ওয়াই অক্ষের দিকে হা করে থাকবে। এই যে হা করে আছে ওয়াই অক্ষের দিকে। এইভাবে আমাদেরকে ফার্স্টে মনে রাখতে হবে। ঠিক আছে, ফার্স্টে মনে রাখতে হবে, তারপরে আমরা আরও ডিটেলস আঁকাআঁকি করবো। হ্যাঁ, আরও পজিটিভ নেগেটিভ সাইন দিয়ে বিভিন্ন রকমের আঁকাআঁকি করবো। পরাবৃত্ত এদিকেও তো আঁকাইতে পারবো, এদিকেও আঁকাইতে পারবো, বিভিন্ন রকম ওয়েতে আমাদের আঁকাইতে হবে। ওটা আমি একটু পরে দেখাই দিব। আগে আমরা পরাবৃত্তটা চিনি, প্যারামিটারসগুলো দেখি, তারপরে আমরা দেখতেছি ওইগুলো সম্পর্কে। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে একটা পরাবৃত্ত আমরা আগে রাখছি, যেটার হচ্ছে সাধারণ সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকালস টু 4ax। তো খেয়াল করো এই পরাবৃত্তের আসলে কোনটা কি। আমরা যখন পরাবৃত্তের ডেফিনেশন পড়ছিলাম, তখন আমরা এরকম পড়ছিলাম না যে কার্তেশীয় স্থানাঙ্ক অবস্থায় একটা বিন্দু এই যে সেই বিন্দুটাকে আমরা এস ধরে নিয়েছিলাম, যেটাকে আমরা কি বলছি, উপকেন্দ্র। একটা বিন্দু এবং একটা সরলরেখা থেকেও একটা বিন্দুর অন্য একটা বিন্দু, যেটাকে আমরা কি ধরছিলাম, পি, মনে আছে না, যেটাকে আমরা কি ধরছিলাম, পি। যে এখানে আমরা কি ধরছিলাম, পি আর একটা বিন্দু ধরে নিয়েছিলাম, ধরে বলছিলাম কি এদের যে দূরত্বের অনুপাত, মানে এই যে এসপি আর পিএম, মনে আছে, এই এসপি আর পিএম এই যে দূরত্বের অনুপাত একটা ধ্রুবক, সেটাকে আমরা কি বলছিলাম, সেই ধ্রুবকটাকে আমরা বলতেছিলাম উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, এইখানে দেখো আমাদের কোথাও উৎকেন্দ্রিকতা নাই, কারণ আমরা কি বলছি, উৎকেন্দ্রিকতা আমাদের উপবৃত্ত অধিবৃত্তে লাগবে। তো এইটা গেল। তো এইখানে আমাদের উৎকেন্দ্র নাই বলতে কি, আসলে উৎকেন্দ্রিকতা 1, দ্যাটস ওয়াই আসলে আমাদের কাউন্ট করা লাগতেছে না। ওকে ফাইন। তো এখানে এসটা কি ভাই, এসটা মনে রাখবা, এখানে এস হচ্ছে আমাদের উপকেন্দ্র বা ফোকাস। এখানে আমাদের যে এস অবস্থান করতেছে না, এখানে আমাদের যে এসটা, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র বা ফোকাস। এরপরে আসো যে আসলে এইটা কি, ওটা কি। ঠিক আছে, এখানে আমাদের যে ও বিন্দুটা আছে, এই ও বিন্দুটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কেন বলতেছি, এখানে দেখো এক্স প্রাইম আছে, এটাকে আমরা বলছি অক্ষরেখা। এটাকে আমরা যেমন এখানে কি আছে, ওয়াই প্রাইম আছে, এটাকে আমরা বলছি অক্ষরেখা। মানে পরাবৃত্তটা ওই অক্ষের উপর অবস্থান করতেছে। তো এই অক্ষরেখার উপর যে বিন্দুতে পরাবৃত্তটা ছেদ করে, আমরা সেইটাকে বলতেছি শীর্ষবিন্দু। তুমি যদি খেয়াল করে দেখো, এখানে আমাদের এক্স প্রাইম যে অক্ষরেখাটা আছে, এই অক্ষরেখার উপরে এই বিন্দুতে আমাদের কি পরাবৃত্তটা ছেদ করতেছে। তো এইটাকে আমরা নাম দিছি ও, এই যে এখানে ও দিছি। তো এইটাকে আমরা এখানে কি বলতেছি, শীর্ষবিন্দু বলতেছি। আবার এইখানে দেখো আমাদের অক্ষরেখা কোনটা, ওয়াই প্রাইম। এইখানে দেখো আমাদের হচ্ছে যে বিন্দুতে ছেদ করছে, সেটাকে আমরা কি বলতেছি, শীর্ষবিন্দু বলতেছি। এই যে শীর্ষবিন্দু। ঠিক আছে, তো শীর্ষবিন্দুটার আমরা এখানে নাম কি দিছি, ও দিছি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো জেড। আসলে জেডটা কি, জেডটা জানার আগে আমাদের হচ্ছে এই রেখা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, এই রেখা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তোমরা অলরেডি হয়তো বা জেনে গেছো যে এইটাকে আমরা কি বলছি, নিয়ামক রেখা। নিয়ামক রেখা বা এর আরেকটা নাম আছে খুব সুন্দর, দ্বিকাক্ষ। ঠিক আছে,
নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা বলে। তো এইটা আসলে কি, ওই যে আমরা যখন আমরা সংজ্ঞা পড়ছিলাম না, যে কার্তেশ্য স্থানাঙ্কে একটা নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরল রেখা, এই যে সেই সরল রেখাটা, এই সরল রেখাটাকে আমরা বলছি দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। তো এইটা হচ্ছে মোটামুটি আমরা চিনছি যে আমাদের হচ্ছে এখানে এই এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে আমাদের অক্ষরেখা। আর এটাকে আমরা হচ্ছে ধরো যদি আমরা নাম দিই এম এম প্রাইম, হ্যাঁ এম এম প্রাইম, এটাকে আমরা বলতেছি হচ্ছে দ্বিকাক্ষ রেখা। তো এইখানেও সেম, এখানেও তুমি হচ্ছে এটাকে নাম দিতে পারো এম এম প্রাইম, এটা দ্বিকাক্ষ রেখা। আর এই যে জেডটা কি, জেড হচ্ছে দেখো আমাদের যে অক্ষরেখা আর দ্বিকাক্ষ রেখার ছেদ বিন্দু বা পাদবিন্দু, সেটাকে আমরা বলতেছি কি জেড। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে যা যা বিন্দুগুলো আছে আমরা হচ্ছে এখানে মানে কোনটা আসলে আমাদের কি পরিচিতি সেটা আমরা একটু দেখলাম। এখন দেখো শীর্ষবিন্দু, আমাদের এখন স্থানাঙ্কটা দেখতে হবে যে আসলে স্থানাঙ্কটা কি। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা শীর্ষবিন্দুটা সবসময় 0 0 ধরি, ঠিক আছে? সেটা এই চিত্রের ক্ষেত্রেও প্লাস এই চিত্রের ক্ষেত্রেও আমরা দুইটাকে 0 0 ধরতেছি। আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু কোনটা? এই যে ও, ঠিক আছে? ও হচ্ছে আমাদের দুইটা ক্ষেত্রে 0 0। এবার আসো ফোকাস বা উপকেন্দ্র। ফোকাস বা উপকেন্দ্র, তো এখান থেকে এই শীর্ষ থেকে আমাদের এই দূরত্বটা হচ্ছে এই এ। কোন এ ভাইয়া? এই যে এখানে এ দেখতেছো না, এই যে ইকুয়েশনে এ দেখতেছো 4ax, ঠিক আছে? এই যে ইকুয়েশনে এ দেখতে পাচ্ছ 4ax, এই এ দূরত্বটা এস বিন্দু ও বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব হচ্ছে এ একক। ঠিক এইখানেও এইটুকু কত? এ একক। হ্যাঁ, তাহলে দূরত্ব তো এ একক, ঠিক আছে, তাহলে স্থানাঙ্কটা কত হবে? এস এর স্থানাঙ্কটা কত হবে? আমরা কি দেখতেছি, যেখানে এস উপকেন্দ্র, ঠিক আছে, তাহলে ওর দূরত্ব হচ্ছে এক্স অক্ষের দিকে এ একক গেছে, কিন্তু ওয়াই অক্ষের দিকে ওর কোনো সরণ নেই, দ্যাটস ওয়াই কি হয়েছে এখানে 0। তার মানে ওর স্থানাঙ্ক কত? a0। এখন আমরা এইখানে যদি আসি এই চিত্রে, এখানে আমরা দেখতেছি কি ওয়াই অক্ষের দিকে এ একক সরণ হয়েছে, কিন্তু এক্স অক্ষের দিকে কোনো সরণ নাই, তার মানে এক্স অক্ষের দিকে 0। তাহলে এইখানে এস এর স্থানাঙ্ক কি হবে? 0a। বুঝতে পারছো? তাহলে আমাদের যে ফোকাস বা উপকেন্দ্র আছে এইটার আমাদের যখন এই চিত্র আসবে তখন আমাদের স্থানাঙ্কটা কত আসবে? a0। যখন আমাদের এই চিত্রটা আসবে, অক্ষ চেঞ্জ হয়ে গেছে, তখন আমাদের এখানে কি আসবে? 0a। বুঝতে পারছো? আচ্ছা, এরপর আসো অক্ষরেখার সমীকরণ। ঠিক আছে, এখানে দেখো আমাদের অক্ষরেখা কোনটা ভাইয়া? এক্স এক্স প্রাইম হচ্ছে আমাদের এখানে অক্ষরেখা, এখানে হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম আমাদের অক্ষরেখা। এখন তোমরা সরলরেখা চ্যাপ্টার যখন করছো তখন তোমরা মনে হয় দেখছো যে এক্স অক্ষে ওয়াই 0, ঠিক আছে, এক্স অক্ষের উপরে ওয়াই 0। তো এখান থেকে আমরা কি বলতে পারি যে এই এক্স অক্ষে কি ওয়াই সমান 0 আর ওয়াই অক্ষে এক্স 0, এটা আমরা শিখে আসছি। ওয়াই অক্ষে কি এক্স 0। তো এইটাই হচ্ছে সেইটা অক্ষরেখার ইকুয়েশন, এখানে এইটাই আমাদের এখানে কি বলছে যে অক্ষরেখার সমীকরণ। তো এখানে অক্ষরেখা দেখো এখানে কি আছে? এক্স অক্ষের উপর, তো এই জন্য আমরা কি বলতেছি ওয়াই 0, কারণ আমরা জানি এক্স অক্ষে ওয়াই 0 আর ওয়াই অক্ষে এক্স 0, ঠিক আছে, ওয়াই অক্ষে এক্স 0। আচ্ছা, এরপরে আসে নিয়ামক বা দ্বিকক্ষ রেখার সমীকরণ। তো এখন দেখো ভাইয়া, এখন আমাদের এখানে একটু সরলরেখার কিছু কনসেপ্ট লাগবে। তোমাকে তোমাকে হচ্ছে সরলরেখায় আমাদের কিছু ম্যাথ ছিল, আমাদের এরকম কিছু ভ্যালু দেওয়া থাকতো যে এক্স ইজ ইকালস টু 2, এক্স ইজ ইকালস টু 4, ওয়াই ইজ ইকালস টু 3, ওয়াই ইজ ইকালস টু 5। এই বিন্দুগুলো বসায় হয়তো বা তোমাকে কোনো বর্গ আকারে দিত বা বলতো যে এরকম কোনো বিন্দু বসাও, বা এক্স ইজ ইকালস টু এ এরকম কোনো বিন্দু বসাও, মানে বসায় এই বিন্দুগুলো বসায় একটা সরলরেখা অঙ্কন করো। মানে বিন্দু বসানো না, মেনলি এই বিন্দুগুলো দিয়ে আমাদের বলতো সরলরেখা আঁকাও, তারপরে হয়তো সেটা বর্গ হইতো বা আয়তক্ষেত্র হইতো, কিছু একটা হইতো, সেখান থেকে আমাদের ক্ষেত্রফলটা বের করতে বলতো বা বলতো যে এটা বর্গক্ষেত্র না ক্ষেত্রফল, সেটা আমাদেরকে দেখো। তো আমরা এটাকে কি করতাম, তো তোমাকে যখন বলতো দেখো এখানে হচ্ছে এক্স ইজিকালস টু 2, এটা একটা সরলরেখার সমীকরণ, আর তোমাকে যদি বলে যে এক্স ইজিকালস টু 2 এই সমীকরণ মানে এই সরলরেখাটা তুমি একে দেখাও এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম অক্ষে, তখন তুমি কিভাবে দেখাবা? ঠিক আছে, দেখো এক্স ইজিকালস টু কি দিছে 2, তার মানে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকে এটা কি পজিটিভ, এক্স অক্ষের ধনাত্মক 1 একক 2 একক, এখানে আমাদের 2, এই বরাবর যে রেখাটা আমরা আঁকাবো এটা হচ্ছে এক্স ইজিকালস টু 2 রেখা,
এটা হচ্ছে আমাদের x ইজিক্যালস টু 2 রেখা। আর তোমাকে বলতে তাহলে y ইজিক্যালস টু 3 রেখা দাও, ঠিক সেম প্রসেস। ওয়াই অক্ষের দিকে যেহেতু পজিটিভ 3 হচ্ছে পজিটিভ আছে, তাহলে ওয়াই অক্ষের দিকে 3 একক যে তুমি যে সরলরেখাটা আঁকাবা এটা হচ্ছে y ইজিক্যালস টু 3 সরলরেখা। আর তোমাকে যদি বলে যে y ইজিক্যালস টু -3 আঁকাইতে, সেম জাস্ট নিচের দিকে যাবে 1 2 3 এই বরাবর, এটা হচ্ছে তোমার y ইজিক্যালস টু -3 সরলরেখা। তো এইগুলো এই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে, সেটা হচ্ছে এই জিনিসটা বোঝার জন্য। দেখো এটা আমি কেন দেখালাম, এখানে খেয়াল করো, এখানে আমাদের কি বলছে, নিয়ামক আর দ্বিঘাক্ষের সমীকরণ। তুমি যদি দেখো এইটা হচ্ছে আমাদের সেই নিয়ামক বা দ্বিঘাক্ষ, এই ফিগারে এইটা সমীকরণটা বের করতে গেলে আমাদের কিছু বেসিক কনসেপ্ট লাগবে। এখন দেখো মনে রাখবা এই নিয়ামক মানে এই যে জেড পাদবিন্দুটা আছে, এই জেড আর এখানে কি আছে তোমার এস উপকেন্দ্র। মনে রাখবা এই মূল বিন্দু বা এই 0 0 থেকে শীর্ষ থেকে তোমার উপকেন্দ্র যত দূরে অবস্থিত, নিয়ামক রেখার এই যে পাদবিন্দু জেডটাও তত দূরে অবস্থিত, জাস্ট চিহ্নটা কি হবে, নেগেটিভ হবে। মানে তুমি দেখো এইখানে যদি আমরা একটা পরাবৃত্ত আঁকাই, একটু বড় করে আঁকাইলাম ওইটা থেকে, তো এইখানে আমাদের যে উপকেন্দ্র আছে এইটুকু যদি এ হয় আর স্থানাঙ্ক তাহলে কি A0, আর এইখানে তাহলে আমাদের সেই দ্বিঘাক্ষ বা নিয়ামক রেখা। তো আমি কি বলছি যে এটা যে পাদবিন্দু এখানে জেডটা কি হবে, মানে জেডের দূরত্ব এই যে আমাদের শীর্ষ থেকে এ যত দূরে, হ্যাঁ এই শীর্ষ থেকে এ যত দূরে অবস্থান করতেছে ও থেকে জেড, মানে শীর্ষ থেকে জেড বিন্দুটাও সেম ডিস্টেন্সে আমাদের অবস্থান করতেছে। তাহলে দেখো যেহেতু একই অক্ষের উপর অবস্থান করতেছে, এইটা যদি A0 হয়, এই 0 0 বিন্দু থেকে এটা কত 0 0 বিন্দু থেকে এটা যদি A0 বিন্দু হয় পজিটিভ দিকে A0, তাহলে জেড বিন্দুর স্থানাঙ্ক কী হবে ভাইয়া, নেগেটিভ দিকে -A0। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ামক রেখা আর অক্ষরেখার যে ছেদবিন্দু বা পাদবিন্দু আমরা যেটা বলতেছি সেটা কি আমাদের ঠিক উপকেন্দ্র যত দূরে আছে অক্ষের পজিটিভ দিকে, এটাও ঠিক অক্ষের নেগেটিভ দিকে সেম ডিস্টেন্সে অবস্থান করতেছে। এজন্য স্থানাঙ্কটা কি এইখানে এইটুকু আমাদের কি হবে -A একক, এখানে যেমন প্লাসে আমার যদি চিত্রটা হচ্ছে এখানে জেড অক্ষটা একটু বেশি দূরে চলে গেছে, দেখে মনে হতে পারে যে বেশি দূরে চলে গেছে, ধরো এতটুকু, এইবার হয়তো বা ঠিক আছে, তাও ঠিক নাই, এই বরাবর গেলে ঠিক হবে, হ্যাঁ এই বরাবর গেলে ঠিক হবে। তাহলে এইটুকু কি মাইনাসে, এইটুকু প্লাসে, হ্যাঁ। তো এইটা হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখা। তো এখানে কি বলছে, নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণ, এই সমীকরণটা আমাদেরকে এখান থেকে বের করতে হবে। তো দেখো ফার্স্টে যে সরলরেখার যে কনসেপ্টটা দেখালাম, তো এইখান থেকে তোমাকে যদি বলা হয় যে উপকেন্দ্র আছে এই বরাবর একটা লম্ব আছে, সেটা সমীকরণ কি হবে, তখন তুমি কীভাবে বের করবে ভাইয়া, যে x ইজিক্যালস টু a, কারণ কি ও এক্স অক্ষের ধনাত্মক দিকে এ একক গেছে, কোনটা এই যে এই সরলরেখাটা। এখন এই যে সরলরেখাটা নিয়ামক রেখাটা ও কি করছে দেখো, ও এক্স অক্ষের নেগেটিভ দিকে এ একক গেছে, দেখো এখানে কি হয়েছে মাইনাসে। তার মানে তোমাকে যদি এখন বলা হয় যে কি নিয়ামক বা দ্বিঘাক্ষের সমীকরণটা বের করো, তুমি তখন কিভাবে কি লিখবা, সেখানে লিখবা x ইজিক্যালস টু -a। কেন মাইনাসের, কারণ দেখো ও মূল বিন্দু থেকে 0 0 থেকে ঋণাত্মক দিকে এ একক গেছে, ঋণাত্মক দিকে যাওয়ার কারণে সামনে কি আসছে মাইনাসে আসছে। এটাকে তোমরা আবার কি লিখতে পারো, এটাকে তোমরা হচ্ছে আবার এইভাবে লিখতে পারো যে নিচে লিখলাম যে x প্লাস, আচ্ছা দাঁড়াও এখানে ক্লিন করে লিখি, বেশি হিজিবিজি লাগতেছে। তাহলে এই জেড রেখাটা কি হয়েছে, মূল বিন্দুর নেগেটিভ দিকে এ একক গেছে, তো এই জন্য এটাকে কি লিখতেছি x ইজিক্যালস টু কি -a। এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, এটাকে তুমি এপাশে নিয়ে আসো, তাহলে x প্লাস a ইজিক্যালস টু কি 0। ঠিক আছে, আচ্ছা এটা তো এই চিত্রের জন্য ঠিক আছে, তাহলে এই চিত্রের জন্য কি হবে খেয়াল করো, এই চিত্রের জন্য সেম কেস। এখানে খেয়াল করো মূল বিন্দু থেকে y অক্ষের পজিটিভ দিকে উপকেন্দ্র দূরত্ব দেখো এ একক, তাহলে এইখান থেকে যে এই জেডের পাদবিন্দু দূরত্ব কি হবে এ একক হবে, কিন্তু এ গেছে কি ঋণাত্মক দিকে, দ্যাটস ওয়াই তাহলে এখানে কি হবে মাইনাস হবে। তাহলে এর স্থানাঙ্কটা কি হবে 0 -a,
মানে জেডের স্থানাঙ্কটা। তাহলে দেখো এই সরলরেখার সাথে সমীকরণটা কি হবে, ও যেহেতু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে গেছে, ওয়াই অক্ষের যেহেতু নেগেটিভ দিকে গেছে এই জন্য কী হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু কি মাইনাস এ। এখন এটাকে আবার তুমি কীভাবে লিখতে পারো, ওয়াই প্লাস এ ইজ ইকুয়ালস টু কি 0, এইভাবে লিখতে পারো। বুঝা গেছে? আচ্ছা আমরা পরের পয়েন্টটাতে আসি, এখানে বলছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন ভাই খেয়াল করো, এখানে যে উপকেন্দ্র আছে এস, এর উপর মনে করো আমরা হচ্ছে একটা লম্ব আঁকাই দিলাম, এখানে লম্ব আঁকাই দিলাম। তাহলে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি এ একক হয়, তার মানে মূল বিন্দু থেকে এই দূরত্ব এ একক, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু কি এ, এক্স ইজ ইকুয়ালস টু এ। তোমাকে বলা হলো যে এক্স ইজ ইকুয়ালস টু 2 রেখা আঁকাও, তখন তুমি কীভাবে আঁকাইছো, এক্স অক্ষের দিকে 1 2 2 একক গেছে। এখন তোমাকে বলছে যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা বের করো, তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দিতে এটা, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু ধরো এখান থেকে এ একক গেছে, এটুকু কত এ একক, এক্স অক্ষের দিকে এ একক গেছে, তার মানে তুমি এখানে কি লিখতেছো এক্স ইজ ইকুয়ালস টু এ। এইটা হচ্ছে কি তোমার এই যে লম্ব, এই যে লম্বটা সেটা সমীকরণ, এই যে লম্ব মানে তোমাকে যে এইভাবে দেখানো হয়েছে আর কি, বুঝতে পারছো? তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, এটা দেখো ওয়াই অক্ষের দিকে এ একক গেছে, এই যেটা এটা কি ওয়াই অক্ষের দিকে এ একক গেছে, যে আমরা হচ্ছে কি পাইছি ওই সরলরেখাটা পাইছি, মানে উপকেন্দ্রিক লম্বটা পাইছি। তাহলে ওইটা কি হবে ওয়াই ইজ ইকুয়ালস টু এ। ঠিক আছে, এটাকে আবার তোমরা হচ্ছে এইভাবে লিখতে পারো, এটাকে এই পাশে নিয়ে আসে এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0, এখানে ওয়াই মাইনাস এ ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, সমস্যা নেই, এটা হচ্ছে সাধারণত এটাকে এইভাবে লেখে আর এটাকে দুইভাবে লেখে আর কি। আচ্ছা তারপরে যদি আমরা যাই, তারপরে কি কি আছে দেখি, তারপরে দেখো তারপরে আছে হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। ঠিক আছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এই যে এখানে যে আমরা উপকেন্দ্রটা পাইছি, এর উপর যে একটা লম্ব আঁকাই দিছি না আমরা, এই যে লম্ব, এটা দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো এটা দৈর্ঘ্যটার জন্য একদম ডিরেক্ট ফর্মুলা হচ্ছে মডুলাস অফ 4a, সেটা দুইটার ক্ষেত্রেই সেম। বুঝতে পারছো, মডুলাস দেওয়া হয়েছে যাতে যে এ তো আবার হচ্ছে নেগেটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, এই কারণে আমাদের কি মানে মডুলাসটা দিছি যাতে হচ্ছে আমরা কি দৈর্ঘ্য তো কোনো সময় ঋণাত্মক হইতে পারে না, এই জন্য আমরা হচ্ছে মডুলাসটা ইউজ করছি। হ্যাঁ, তারপর আসছে কি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু। তার মানে দেখো এইখানে একটা বিন্দুতে টাচ করছে ও এখানে একটা বিন্দু টাচ করছে, এখানে একটা বিন্দুতে টাচ করছে, এখানে একটা বিন্দুতে টাচ করছে, এই দুইটাই হচ্ছে কি উপকেন্দ্রিক যে লম্বর প্রান্ত বিন্দু, এই দুইটা সাইডে যে টাচ করছে এর স্থানাঙ্কটা আমাদেরকে বের করতে হবে। তো এইটার স্থানাঙ্ক হচ্ছে দুইটা হবে, একটা হচ্ছে এই বিন্দুর জন্য একটা, আরেকটা হচ্ছে এই বিন্দুর জন্য। তো এই বিন্দুর জন্য যেটা হবে সেটা হচ্ছে লিখি, সেটা হচ্ছে এ 2a আর এটা হচ্ছে a মাইনাস 2a। তাহলে আমরা এখানে ডিরেক্ট কি লিখতে পারি a প্লাস মাইনাস 2a, বুঝাইতে পারছি? আর এইখানে কি হচ্ছে দেখো, এইখানে কি হচ্ছে দেখো, এদিকে হচ্ছে এ একক গেছে, এদিকে একক গেছে, সরি এইদিকে হচ্ছে 2a যাবে, 2 একক যাবে, আর উপরের দিকে এ একক গেছে, আর এদিকে মাইনাস 2 একক গেছে, উপরের দিকে এ একক গেছে। সো সেই কারণে এখানে কি প্লাস মাইনাস 2a, এ সেম জিনিসটাই, জাস্ট এখন আমাদের কি হয়েছে উল্টাই গেছে। বুঝতে পারছো? এখন দেখো তারপরে কি আসছে আমাদের উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বটা আসলে কি, আমরা কি বলছিলাম যে আমাদের যে ফোকাস বা এখানে যে উপকেন্দ্র আছে, উপকেন্দ্র থেকে যে কোনো দিকে যে কোনো একটা বিন্দু যে দূরত্ব সেটাকে আমরা বলছি ফোকাস দূরত্ব। তো এটাকে আমরা হচ্ছে সাধারণত এইভাবে লিখি যে মডুলাস এক্স প্লাস এ, আর এটার ক্ষেত্রে হবে মডুলাস ওয়াই প্লাস এ।